গতকাল পর্যন্ত যে সিথিতে অ্যায়তির সিন্দুর জ্বলজ্বল করত, আজ সেখানে নিয়তি কেবল শূন্যতা আর অন্তহীন অন্ধকার লিখে দিয়েছে। এটি এমন এক নারীর গল্প যে কখনো ভাবতেও পারেনি যে একদিন তাকে তার নিজের বাড়ি থেকে, নিজের জগৎ থেকে এমনভাবে তাড়িয়ে দেওয়া হবে যেন গাছ থেকে শুকনো পাতা ঝরিয়ে দেওয়া হয়। কিন্তু বিধিলিপি দেখুন, যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় তখনই কোনো অজানা হাত অন্ধকারে প্রদীপ জ্বালাতে এসে পৌঁছায়। প্রয়াগরাজ জংশনে তখন ঠিক ভোর 4টে বাজছিল, কিন্তু মনে হচ্ছিল যেন রাত এখনও বিদায় নিতে প্রস্তুত নয়। কনকনে ঠান্ডা ছিল আর ঘন কুয়াশা স্টেশনের হলুদ আলোগুলোর চারপাশে এক ঝাপসা বলয় তৈরি করে রেখেছিল। দূরের কোনো মন্দির থেকে ঘণ্টার ধীর আওয়াজ আর ভাঁড়ের চায়ের চা চা ডাক পরিবেশে প্রতিধ্বনিত হচ্ছিল, যা মনে এক অদ্ভুত বিষণ্ণতা মিশিয়ে দিচ্ছিল। ২ নম্বর প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে থাকা একটি ঠান্ডা লোহার বেঞ্চে জাহ্নবী বসেছিল। সে একটি পুরনো ছেঁড়া চাদরে নিজেকে শক্তভাবে মুড়িয়ে রেখেছিল, যেন সে ঠান্ডার চেয়েও বেশি সেই কাঁপুনি লুকাতে চাইছিল যা তার ভেতরের ভয় থেকে সৃষ্টি হচ্ছিল। তার কোলে মাথা রেখে শুয়েছিল তার ৫ বছরের মেয়ে পিহু। পিহুর বড় বড় কাঁচের মতো চোখ খোলা ছিল, যার মধ্যে ঘুম নয় বরং এক অদ্ভুত শূন্যতা আর নীরব প্রশ্ন ভাসছিল। জাহ্নবীর চোখের নিচে কালো দাগ ছিল, যা সাক্ষ্য দিচ্ছিল যে সে না জানি কত রাত জেগে, কেঁদে এবং ছাদের দিকে তাকিয়ে কাটিয়েছে। যখনই কোনো ট্রেন বিকট শব্দে প্ল্যাটফর্মে আসত, জাহ্নবীর শরীর এক ঝটকায় শিউরে উঠত। সে ঘাবড়ানো চোখে ভিড় হাতড়াত, তারপর মেয়ের মাথায় হাত বুলিয়ে আবার সেই বেঞ্চেই গুটিয়ে যেত, যেন তার ভয় ছিল যে এই পৃথিবী তাকে গিলে খাবে। পিহু কখনো তার মায়ের শুকনো মুখের দিকে তাকাত, আবার কখনো পাশ দিয়ে যাওয়া যাত্রীদের দিকে। তার ছোট্ট নিষ্পাপ পেটে খিদের আগুন জ্বলছিল, কিন্তু সে এতটাই বুঝদার হয়ে উঠেছিল যে মায়ের কাছে কিছু চায়নি। সেই বেঞ্চ থেকে কিছুটা দূরে একটা পিলারে হেলান দিয়ে দাঁড়িয়েছিল মাধব, প্রায় ৩০ বছর বয়সী এক সৌম্য ব্যক্তিত্ব। কপালে হালকা চন্দনের তিলক আর চোখে এক প্রশান্তি। সে মুম্বাইয়ের একটি আইটি কোম্পানিতে উচ্চপদে কর্মরত ছিল এবং মাঘ মেলায় স্নান করে নিজের কাজে ফিরছিল। গত আধ ঘণ্টা ধরে তার নজর অজান্তেই ওই মা মেয়ের জুটির ওপর আটকে ছিল। সে দেখল যে ওই নারী কোনো ভিখারির মতো হাত পাচ্ছে না, কারো কাছে সাহায্যের আর্জিও জানাচ্ছে না। সে তো শুধু একটা পাথরের মূর্তির মতো বসে আছে, যার ভেতরে হয়তো আর কোনো জলও অবশিষ্ট নেই। তখনই পিহুর নজর পাশের বেঞ্চে বসা এক ছাত্রের ওপর পড়ল। ছেলেটি তার ব্যাগ থেকে টিফিন বের করে পরোটা খাচ্ছিল। পিহুর নিষ্পাপ ক্ষুধার্ত চোখ সেই খাবারের ওপর আটকে গেল। তার ছোট্ট হাতটি অজান্তেই সেদিকে কিছুটা উঠল, কিন্তু পরক্ষণেই সে তার মুঠি বন্ধ করে হাত গুটিয়ে নিল। সে তার মায়ের দিকে তাকালো এবং খুব ধীর ফিসফিস করা গলায় বলল, মা, জল। জাহ্নবী তার শাড়ির আঁচল দিয়ে মেয়ের মুখ মুছিয়ে দিল এবং তার খালি জলের বোতলটা উল্টে দেখল। তাতে এক ফোঁটা জলও ছিল না। জাহ্নবীর কলিজা যেন মুখে এসে গেল। সে পিহুকে নিজের বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরল আর ধরা গলায় বলল, আর একটুক্ষণ বাবা, ট্রেন এসে যাবে, ওখানে জল পাওয়া যাবে। তার কণ্ঠের যে অসহায়তা ছিল তা যে কোনো পাথর গলানোর জন্য যথেষ্ট ছিল। এই দৃশ্য মাধব আর দেখতে পারল না। ওই বাচ্চাটির সেই অসম্পূর্ণ নড়াচড়া, সেই লোভী দৃষ্টি আর তারপর সেই বুজদারের মতো হাত গুটিয়ে নেওয়া, এসব মাধবের হৃদয়কে প্রবলভাবে নাড়া দিল। সে নিজের জায়গা থেকে সরল। কাছের একটি দোকান থেকে সে গরম দুধের বোতল, বিস্কুটের প্যাকেট আর কিছু ফল কিনল। ধীর পায়ে সে জাহ্নবীর বেঞ্চের কাছে পৌঁছল। জাহ্নবী যখন কোনো অপরিচিত মানুষের জুতো নিজের কাছে থামতে দেখল, তখন সে ঘাবড়ে গেল। সে ভয় পেয়ে মাথা তুলল। সামনে মাধব দাঁড়িয়েছিল, তার হাতে খাবার জিনিস ছিল। জাহ্নবীর চোখে একসাথে অনেকগুলো আবেগ উপচে পড়ল, ভয়, সংকোচ আর নিজের আত্মসম্মান রক্ষা করার শেষ চেষ্টা। মাধব খুব নরম এবং সম্মানজনক স্বরে বলল, জি ক্ষমা করবেন, আমি গত অনেকক্ষণ ধরে দেখছি খুকি হয়তো ক্ষুধার্ত। এই কিছু ফল আর দুধ আছে, দয়া করে সংকোচ করবেন না, ঈশ্বরের প্রসাদ ভেবেই রেখে দিন। জাহ্নবী কিছুক্ষণের জন্য অবাক হয়ে গেল। আজকের এই যুগে যেখানে নিজের লোকেরাও মুখ ফিরিয়ে নেয়, সেখানে কোনো অচেনা মানুষ এত আত্মীয়তার সাথে আচরণ করছিল। সে না বলে মাথা নাড়তে চাইল, কিন্তু তখনই তার নজর পিহুর শুকিয়ে যাওয়া মুখের ওপর পড়ল। এক মায়ের আত্মসম্মান তার মমতার কাছে হেরে গেল। সে কাপা হাতে ওই থলিটা ধরে নিল।
তার মুখ থেকে কোনো শব্দ বেরোল না, কেবল চোখ দিয়ে কৃতজ্ঞতা ঝরে পড়ল। মাধব দেখল যে জাহ্নবীর অস্বস্তি হচ্ছে, তাই সে হালকা হেসে বলল, বাচ্চারা ভগবানের রূপ হয়, আর ক্ষুধার্ত ভগবানকে ভোগ নিবেদন না করলে আমার যাত্রা সফল হবে কিভাবে? আপনি নিঃসংকোচে ওকে খাওয়ান। পিহু যখন বিস্কুটের প্যাকেট দেখল, তখন তার মুখে এমন এক হাসি ফুটে উঠল যেন ঘন মেঘের মাঝখান থেকে সূর্যের প্রথম রশ্মি পৃথিবীতে এসে পড়েছে। সে নিষ্পাপভাবে বিস্কুট খেতে লাগল। জাহ্নবী একদৃষ্টে তাকে দেখতে লাগল, আর তার চোখ থেকে টপ টপ করে জল পড়ে শালের মধ্যে মিলিয়ে যেতে লাগল। মাধব বুঝতে পারল যে এটা কেবল ক্ষুধার ব্যাপার নয়, এটা সেই নিরাপত্তা আর আশ্রয়ের অভাব যা এই নারীকে ভেতর থেকে ভেঙে দিচ্ছে। তখনই স্টেশনে ঘোষণা হল যে মুম্বাইগামী ট্রেন প্ল্যাটফর্মে আসছে। ট্রেন আসতেই সেখানে হুড়োহুড়ি পড়ে গেল। জেনারেল কামরার সামনেটা যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠল। লোকজন ধাক্কাধাক্কি করছিল, চিৎকার করছিল। জাহ্নবী তার পুরনো ভারী ব্যাগটা তুলল এবং পিহুর হাত শক্ত করে ধরল। সে জেনারেল বগির ভিড় দেখেই শিউরে উঠল। ওই কামরায় তিল ধারণের জায়গাও ছিল না। লোকজন দরজায় ঝুলেছিল। জাহ্নবী ২-৩ বার চেষ্টা করল যাতে কোনো মতে ভেতরে ঢুকতে পারে, কিন্তু ভিড়ের এক জোরালো ধাক্কা তাকে পেছনে ফেলে দিল। পিহু ভয়ে জোরে কেঁদে উঠল, মা, আমার ভয় লাগছে। জাহ্নবীর সাহস এবার জবাব দিচ্ছিল। সে হতাশ হয়ে সেখানেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। চোখে অসহায়তার সমুদ্র। সে কি ট্রেনটা ছেড়ে দেবে? কিন্তু যাবে কোথায়? তখনই ভিড় চিড়ে একটা হাত এগিয়ে এলো এবং জাহ্নবীর ব্যাগটা ধরে নিল। জাহ্নবী চমকে দেখল ওটা মাধব ছিল। মাধবের মুখে চিন্তার ছাপ ছিল। সে উঁচু গলায় বলল, যাতে চিৎকারের মধ্যে শোনা যায়, জি, এই ভিড়ে বাচ্চাকে নিয়ে ওঠা অসম্ভব, আর এটা নিরাপদও নয়। আমার কাছে এসি কোচের টিকিট আছে, আর আমার সামনের সিটটা খালি আছে। আপনি আমার সাথে চলুন। জাহ্নবী থমকে গেল। একজন অচেনা পুরুষের সাথে যাওয়া, তার সংস্কার আর সমাজের ভয় তার পা আটকে দিল। সে ঘাবড়ে গিয়ে বলল, না না, আমার কাছে তো জেনারেলের টিকিট আছে, আমি কিভাবে? মাধব তার দ্বিধা বুঝতে পারল। সে পিহুর দিকে ইশারা করে দৃঢ়তার সাথে কিন্তু অত্যন্ত শালীনতার সাথে বলল, দেখুন, এখন প্রশ্ন টিকিটের নয়, এই ছোট্ট প্রাণের নিরাপত্তার। যদি টিটিই আসেন তাহলে আমি কথা বলে নেব, জরিমানাও আমি দিয়ে দেব, কিন্তু ঈশ্বরের দোহাই, এই বাচ্চাটিকে ওই পশুদের মতো ভিড়ে টানবেন না। একবার, শুধু একবার আমার ওপর বিশ্বাস করে দেখুন। সেই মুহূর্তে জাহ্নবী মাধবের চোখের দিকে তাকাল। সেখানে কোনো কামনা ছিল না, কোনো ছলনা ছিল না, ছিল তো কেবল এক পবিত্র চিন্তা আর করুণা। তারপর সে পিহুর দিকে তাকাল, যে ভয়ে গুটিয়ে তার শাড়ির মধ্যে লুকিয়ে যাচ্ছিল। জাহ্নবী একটা গভীর শ্বাস নিল আর ধীরে মাথা নাড়ল। হয়তো নিয়তি তাকে এই সংকেতই দিচ্ছিল। মাধব তাদের ভিড় থেকে বাঁচিয়ে এসি কোচের দিকে নিয়ে গেল। তারা শীতাতপ নিয়ন্ত্রিত কামরায় ঢুকতেই বাইরের কোলাহল একদমে শান্ত হয়ে গেল। ঠান্ডা হাওয়ার পরশ জাহ্নবীকে স্বস্তি তো দিল, কিন্তু সে তখনও আড়ষ্ট হয়ে এক কোণে গুটিয়েছিল। মাধব নিজের সিটের সামনের সিটে তাদের বসার ইশারা করল এবং নিজে তার মালপত্র গোছাতে লাগল। কিছুক্ষণ পর ট্রেন গতি নিল। জানলার বাইরে গাছ, বৈদ্যুতিক খুঁটি আর শহর পেছনে ফেলে যাচ্ছিল, ঠিক যেমন জাহ্নবী নিজের পুরনো জীবনকে পেছনে ফেলে আসছিল। টিটিই এলে জাহ্নবীর বুক ঢিপ ঢিপ করতে লাগল, কিন্তু মাধব খুব স্বাভাবিকভাবেই টিটিইকে একদিকে নিয়ে গিয়ে কথা বলল। কিছু অতিরিক্ত মাশুল চুকিয়ে নিজের সিটে ফিরে এলো। সব ঠিক হয়ে গেছে, মাধব নিজের বোতল থেকে জল খেতে খেতে বলল। এবার আপনি নিশ্চিন্ত হয়ে বসুন, কেউ আপনাকে বিরক্ত করবে না। জাহ্নবী ধীরে করে বলল, ধন্যবাদ, আমি আমি আপনার টাকা ফিরিয়ে দেব যখনই আমার কাছে। মাধব হাত তুলে তাকে থামিয়ে দিল। টাকার কথা ছাড়ুন, আমি কি জিজ্ঞেস করতে পারি যে এত ছোট বাচ্চাকে নিয়ে আপনি একা, আর সেটাও এই অবস্থায়? জাহ্নবীর চোখ জলে ভরে উঠল। হয়তো অনেক মাস পর কেউ তার বিচার না করে তার অবস্থা জানতে চাইল। ট্রেনের ছন্দবদ্ধ শব্দের মাঝে জাহ্নবীর বাঁধ ভেঙে গেল। সে ভুপিয়ে কাঁদতে কাঁদতে বলতে শুরু করল, ৩ বছর আগে পর্যন্ত আমার জগৎ খুব সুন্দর ছিল। আমার স্বামী কেশব, সে আমাকে খুব ভালোবাসত। আমরা খুশি ছিলাম, কিন্তু বিধাতার হয়তো এটা মঞ্জুর ছিল না। একটা পথ দুর্ঘটনা সব কিছু শেষ করে দিল। জাহ্নবী নিজের শাড়ির আঁচলটা আঙুলে শক্ত করে পেঁচাল, যেন সে কোনো অদৃশ্য আশ্রয় খুঁজছে। কেশবের যাওয়ার পর সে আরও বলতে লাগল, শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার বদলে গেল। যে বাড়িকে আমি আমার মন্দির মেনেছিলাম, সেই মানুষগুলোই আমার শত্রু হয়ে গেল। তারা বলল যে আমি অলক্ষী, আমার কারণে তাদের ছেলে চলে গেছে।
প্রথমে তো খোঁটা শুনতে হলো, তারপর অপমান, আর শেষে কাল তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল, এই বলে যে এখন ওই বাড়িতে আমার আর আমার মেয়ের জন্য কোনো জায়গা নেই। মাধব হতবাক হয়ে গেল। তার মুঠি আপনা থেকেই শক্ত হয়ে এলো। আর আপনার বাকের বাড়ির লোকেরা? সে ধীর স্বরে জিজ্ঞেস করল। জাহ্নবী একটা তিক্ত হাসির সাথে জাংলার বাইরে তাকাল, যেখানে এখন অন্ধকার গাঢ় হয়ে এসেছিল। বাবা মা তো কেশবের মৃত্যুর আগেই ভগবানের কাছে চলে গেছেন। ভাই বৌদি আছে, কিন্তু তারা পরিষ্কার বলে দিয়েছে যে বিধবা বোন বোঝা হয়। আমার কাছে এখন কেউ নেই। কেশবের কোম্পানিতে কিছু ফান্ডের টাকা আটকে আছে। ব্যাস, সেই আশাতেই মুম্বাই যাচ্ছি। ভেবেছি যদি ওই টাকাটা পেয়ে যাই তবে পিহুকে পড়াবো, ওকে একটা নতুন জীবন দেব। আর যদি না পাই তো... তার গলার স্বর ভেঙে গেল। সে আর কিছু বলতে পারল না। পিহু, যে এতক্ষণে বিস্কুট খেয়ে ঘুমিয়ে পড়েছিল, ঘুমের ঘোরেই তার মায়ের হাত শক্ত করে ধরেছিল। মাধব একটা গভীর শ্বাস নিল। তার মনে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। সমাজের এই নিষ্ঠুর সত্য তাকে ভেতর পর্যন্ত বিদ্ধ করেছিল। সে জাহ্নবীর দিকে তাকাল, যে এখন জাংলার বাইরে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল। মাধব খুব গম্ভীর স্বরে বলল, জাহ্নবীজি, ঈশ্বর পরীক্ষা তারই নেন যার উত্তীর্ণ হওয়ার সামর্থ্য থাকে। আপনি একা নন। এই পৃথিবী খারাপ ঠিকই, কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। আপনি মুম্বাই পৌঁছবেন এবং কেশবজির টাকাও আপনি পাবেন, এটা আমার বিশ্বাস। জাহ্নবী ঘুরে মাধবকে দেখল। ওই অচেনা মানুষটির কথায় এক অদ্ভুত ভরসা ছিল, এমন এক শক্তি ছিল যা জাহ্নবীর ডুবন্ত মনকে খড়কুটোর মতো আশ্রয় দিল। ট্রেন পূর্ণ গতিতে ছুটছিল। রাত গভীর হচ্ছিল, কিন্তু ওই কামরায় দুজন অপরিচিত মানুষের মধ্যে এক না বলা সম্পর্ক, এক মানবিক অনুভূতির সুতো বোনা শুরু হয়ে গিয়েছিল। জাহ্নবী এখনও জানত না যে এই ট্রেনটি তাকে কেবল মুম্বাই নয়, বরং এমন এক গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে যার কল্পনা সে তার স্বপ্নেও করেনি। আর ওই রাতে ট্রেনের সেই ছন্দবদ্ধ শব্দের সাথে সাথে জাহ্নবীর মনে চলা তোলপাড়ও কিছুটা শান্ত হতে লাগল। বাইরে ঘন অন্ধকার ছিল, যার মধ্যে কখনো কখনো দূর দূরান্তের কোনো গ্রামের মিটমিট করা আলোগুলো জোনাকির মতো চমকে পেছনে ফেলে যাচ্ছিল। এসি কোচের তাপমাত্রা তো নিয়ন্ত্রিত ছিল, কিন্তু জাহ্নবীর ভেতরে এখনও সংশয় আর ভয়ের ঠান্ডা কুয়াশা জমেছিল। পিহু এখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তার মাথা জাহ্নবীর কোলে ছিল, আর তার একটা ছোট্ট হাত মায়ের শাড়ির আঁচলটা মুঠোর মধ্যে শক্ত করে ধরেছিল, যেন ঘুমের ঘোরেও তার মাকে হারানোর ভয় ছিল। মাধব তার ব্যাগ থেকে একটি টিফিন বের করল। বাড়ি থেকে আসার সময় তার মা তাতে পরোটা আর আলুর শুকনো তরকারি রেখে দিয়েছিল। সে টিফিনের ঢাকনা খুলতেই মশলা আর ঘিয়ের সুগন্ধ গোটা কামরায় ছড়িয়ে পড়ল। মাধব টিফিনের ঢাকনাটা প্লেটের মতো ব্যবহার করল এবং তার ওপর দুটো পরোটা রেখে জাহ্নবীর দিকে বাড়িয়ে দিয়ে খুব মৃদু স্বরে বলল, জাহ্নবীজি, একটু খেয়ে নিন। খালি পেটে চিন্তা আরও বেড়ে যায়, আর লড়াই করার জন্য শরীরে জোর থাকাটা খুব জরুরি। জাহ্নবী সংকোচের সাথে মাথা নাড়ল। না, আমার খিদে নেই। আপনি পিহুকে খাইয়েছেন, সেটাই আমার জন্য অনেক। মাধব টিফিনটা ফিরিয়ে নিল না। সে এক গভীর আর বোঝাপড়ার দৃষ্টি দিয়ে জাহ্নবীকে দেখল আর বলল, দেখুন, একজন মা তার সন্তানের জন্য পুরো পৃথিবীর সাথে লড়তে পারে, কিন্তু যদি মাই ভেঙে পড়ে তবে বাচ্চার সম্বল কে হবে? এই খাবার কেবল অন্ন নয়, এটা এক ভাইয়ের অনুরোধ। দয়া করে এর অনাদর করবেন না। তার গলায় এতটা আপন ভাব, এতটা অনুরোধ ছিল যে জাহ্নবী চাইলেও না করতে পারল না। তার চোখে আবার জল এসে গেল। কতদিন পর কেউ তার খিদের কথা ভাবল। শ্বশুরবাড়িতে তো সে প্রায়ই বাসি রুটি বা বেঁচে যাওয়া খাবারই পেত। সে কাঁপা হাতে পরোটার এক টুকরো ছিঁড়ল। যখনই প্রথম গ্রাসটি তার গলা দিয়ে নামল, সে বুঝতে পারল যে সে কতটা ক্ষুধার্ত ছিল। ওই খাবার শুধু পেট ভরার জন্যে ছিল না, তা তার আত্মাকে তৃপ্ত করছিল। ওই রাতে সেই অচেনা ট্রেনের কামরায় দুজন অপরিচিত মানুষের মাঝে মানবিকতার এমন এক সেতু তৈরি হচ্ছিল, যার জন্য কোনো শব্দের প্রয়োজন ছিল না। খাওয়ার পর মাধব নিজের সিটেই শুয়ে পড়ে বলল, আপনিও একটু বিশ্রাম নিয়ে নিন। মুম্বাই পৌঁছতে এখনও সময় আছে। সকালের নতুন কিরণ হয়তো আপনার জন্য নতুন আশা নিয়ে আসবে। জাহ্নবী মাথা নাড়ল এবং জানলায় মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে নিল। ঘুম তো অনেক দূরে ছিল, কিন্তু শরীরের ক্লান্তি তাকে এক অবচেতন অবস্থায় নিয়ে গিয়েছিল। পরের দিন সকালে যখন ট্রেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাসে পৌঁছল, তখন শহরের কোলাহল সমুদ্রের ঢেউয়ের মতো তাদের উপর আছড়ে পড়ল।
কুলিদের ডাক, যাত্রীদের ছোটাছুটি আর লোকাল ট্রেনের সাইরেন সব কিছুই জাহ্নবীর কাছে নতুন আর ভয়ানক ছিল। সে গ্রাম আর ছোট শহরের শান্ত পৃথিবী থেকে এসেছিল, আর মুম্বাইয়ের এই প্রবল গতি তাকে গিলে খাওয়ার জন্য তৈরি হয়ে দাঁড়িয়েছিল। মাধব পিহুকে কোলে তুলে নিল, কারণ ভিড় এতটাই বেশি ছিল যে হেঁটে চললে তার পিষে যাওয়ার ভয় ছিল। জাহ্নবী তার ব্যাগ সামলে মাধবের পেছনে পেছনে চলতে লাগল, যেন অন্ধকারে কোনো আলোর রেখার পিছু নিচ্ছে। স্টেশনের বাইরে আসতেই মুম্বাইয়ের গুমোট বাতাস তাদের স্বাগত জানাল। উঁচু উঁচু ইমারত আকাশ ছুঁয়েছিল, এবং রাস্তায় গাড়িগুলোর কখনোই না থামার বন্যা বইছিল। ফুটপাথের ধারে দাঁড়িয়ে মাধব জাহ্নবীর দিকে ঘুরে জিজ্ঞেস করল, এখন আপনার সামনের কি ভাবনা? আপনি কোথায় যাবেন? জাহ্নবী তার পুরনো ডায়েরি থেকে একটা কাগজের টুকরো বের করল, যার উপর একটা ঠিকানা লেখা ছিল। এটা এটা কেশবের কোম্পানির ঠিকানা, আন্ধেরিতে আছে। আমি ওখানেই যাব। হয়তো ওখান থেকে কিছু সাহায্য পাওয়া যাবে, আর না হলে কোনো ধর্মশালা দেখে নেব। মাধব ওই ঠিকানাটা দেখল, আর তারপর জাহ্নবীর মুখের দিকে তাকাল। সন্ধে হতে চলেছিল। একজন একা নারী, যুবতী, কোলে বাচ্চা আর এই অচেনা শহরে ঘুরে বেড়ানো, এটা নিরাপদ ছিল না। মাধবের মন সায় দিচ্ছিল না যে সে তাদের এভাবে রাস্তায় ছেড়ে দিক। সে একটু ইতস্তত করে, কিন্তু দৃঢ়তার সাথে বলল, জাহ্নবীজি, দেখুন, আমাকে ভুল বুঝবেন না, কিন্তু সন্ধে হয়ে আসছে, আর মুম্বাইয়ে চেনা পরিচিতি ছাড়া ধর্মশালা পাওয়াটাও সহজ নয়। আমার ফ্ল্যাট এখানেই কাছে আছে, গোরেগাঁওতে। আমি একাই থাকি। 2টো ঘর আছে, একটা ঘর খালিই পড়ে থাকে। যদি আপনার ঠিক মনে হয়, তবে আপনি আজ রাত সেখানে থাকতে পারেন। কাল সকালে আমি নিজেই আপনাকে কেশবজির অফিসে নিয়ে যাব। জাহ্নবীর পা থমকে গেল। একজন অচেনা মানুষের বাড়িতে থাকা, এটা কি ঠিক হবে? তার সংস্কার, সমাজের ভয় আর তার অতীতের তিক্ত অভিজ্ঞতা তাকে বাধা দিচ্ছিল। কিন্তু তারপর সে পিহুর দিকে তাকাল, যে ক্লান্তিতে মাধবের কাঁধে মাথা রেখে ঢুলছিল। রাস্তায় রাত কাটানো মানে নিজের মেয়েকে বিপদে ফেলা। তার কাছে আর কোনো বিকল্প ছিল না। সে ঈশ্বরের নাম নিল এবং ধীরে সুস্থে মাথা নাড়ল। যদি আপনার কোনো অসুবিধে না হয় তো? মাধব স্বস্তির শ্বাস ফেলল। অসুবিধে কিসের? অতিথি দেবো ভবঃ। চলুন একটা ট্যাক্সি নিয়ে নিই। মাধবের ফ্ল্যাটটা একটা পুরনো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সোসাইটিতে ছিল। ঘরে ঢুকতেই এক অদ্ভুত শান্তির অনুভূতি হল, যদিও জিনিসপত্র একটু ছড়ানো ছিটানো ছিল, যেমন একা থাকা কোনো পুরুষের বাড়ি হয়ে থাকে। সোফায় বই, টেবিলে ল্যাপটপ আর রান্নাঘরে না ধোয়া কাপ। মাধব তাড়াতাড়ি সোফা থেকে জামাকাপড় সরাতে সরাতে লজ্জামাখা হাসি হাসল। মাফ করবেন, বাড়িটা একটু অগোছালো। আমার পরিষ্কার করার অভ্যেস নেই। এই ঘরটা আপনি নিয়ে নিন, এতে তালাও আছে। আপনি ভেতর থেকে বন্ধ করতে পারবেন, যাতে আপনার নিরাপত্তার অনুভূতি হয়। জাহ্নবী ওই ঘরে পা রাখল। ঘরটা ছোট ছিল, কিন্তু পরিষ্কার ছিল। জানলা দিয়ে হালকা রোদ আসছিল। সে পিহুকে বিছানায় শুইয়ে দিল এবং দেয়ালে হেলান দিয়ে মাটিতে বসে পড়ল। একটা ছাদ, 4টে দেওয়াল আর একটি সুরক্ষিত দরজা। আপাতত তার এর চেয়ে বেশি আর কিছু চাই না। ক্লান্তি এতটাই ছিল যে কখন তার চোখ লেগে গেল সে টেরই পেল না। যখন সে জাগল, তখন সন্ধে গড়িয়ে গেছে। পিহু তখনও ঘুমোচ্ছিল। জাহ্নবী উঠে মুখ ধুল আর রান্নাঘরের দিকে গেল। মাধব হয়তো বাইরে গিয়েছিল। জাহ্নবীর খালি বসে থাকতে ভালো লাগছিল না। সে দেখল যে সিঙ্কে বাসন পড়ে আছে আর রান্নাঘরের স্ল্যাবে ধুলো জমে আছে। তার ভেতরের গৃহিণী জেগে উঠল। সে তার শাড়ির আঁচল কোমরে গুজল এবং কাজে লেগে পড়ল। সে বাসন মাজল, তাক পরিষ্কার করল আর কৌটোগুলো গুছিয়ে সাজিয়ে রাখল। তারপর সে ফ্রিজে দেখল, সবজি আর আটা ছিল। সে চুপচাপ রুটি আর আলুর তরকারি বানিয়ে ফেলল। যখন মাধব ফিরে এলো, তখন বাড়ির চেহারাটাই পাল্টে গিয়েছিল। জুতোর র্যাক সঠিক জায়গায় ছিল, বইয়ের ওপর জমা ধুলো উধাও ছিল, আর রান্নাঘর থেকে জ্বলতে থাকা ধূপকাঠি এবং তাজা রুটির সুগন্ধ আসছিল। সে দরজাতেই থমকে গেল। বছরের পর বছর ধরে এই বাড়িটা শুধু ইট পাথরের ঘর ছিল। আজ হঠাৎ এতে ঘরের মতো প্রাণ এসে গিয়েছিল। জাহ্নবী রান্নাঘর থেকে বাইরে এলো। হাতে আটার সাদা দাগ লেগেছিল। সে ইতস্তত করে বলল, ওই, আপনি বাইরে গিয়েছিলেন তো আমি ভাবলাম খাবার বানিয়ে ফেলি। বাড়ির খাবার বাইরের থেকে ভালো হয়। মাধব কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। তার চোখে এক অদ্ভুত ভাব ছিল, শ্রদ্ধা আর বিস্ময়ের মেশানো রূপ। সে হেসে বলল, আপনি আমাকে লজ্জিত করে দিলেন। অতিথি হয়ে আপনি কাজ করছেন,
কিন্তু সত্যি বলতে এই বাড়ির হয়তো এমন স্পর্শেরই দরকার ছিল। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ওই রাতে খাবারের টেবিলে পিহুর হাসি প্রতিধ্বনিত হল। মাধব পিহুকে জোকস শোনাল, আর জাহ্নবী প্রথমবার তার মুখের পেশিগুলোকে চিন্তামুক্ত অনুভব করল। তার মনে হল যে হয়তো খারাপ সময়ে এবার পেছনে পড়ে থাকছে। পরের দিন সকাল এক নতুন আশার কিরণ নিয়ে এলো। জাহ্নবীতে সবচেয়ে পরিষ্কার সুতির সালোয়ার স্যুট পরল, পিহুকে তৈরি করল এবং মাধবের সাথে কেশবের অফিসের জন্য বেরোল। বুকে স্পন্দন দ্রুত ছিল, কিন্তু একটা আশা ছিল যে আজ তার সব দুঃখ দূর হয়ে যাবে। ওই টাকাটা পেয়ে যাবে যা দিয়ে সে নিজের নতুন পৃথিবী গড়তে পারবে। বড় কাঁচের ইমারতের সামনে দাঁড়িয়ে জাহ্নবীর নিজের অবস্থান খুব তুচ্ছ মনে হল। রিসেপশনে মাধব কথা বলল এবং তাদের ম্যানেজারের কেবিনে পাঠানো হলো। ম্যানেজার একজন গম্ভীর ব্যক্তি ছিলেন। তিনি কেশবের ফাইল আনালেন এবং পাতা উল্টাতে লাগলেন। জাহ্নবী নিজের মুঠি শক্ত করে বসেছিল, তার নিঃশ্বাস আটকে ছিল। ম্যানেজার চশমা খুলতে খুলতে জাহ্নবীর দিকে তাকালেন এবং নির্বিকার গলায় বললেন, মিসেস জাহ্নবী, আমি দুঃখিত, কোম্পানির রেকর্ড অনুযায়ী কেশবজি তার মৃত্যুর ৩ মাস আগেই নিজের নমিনি বদলে দিয়েছিলেন। জাহ্নবীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। কি? কিন্তু কিন্তু কেশব তো সবসময় বলতেন যে সবকিছু আমার আর পিহুর জন্য। তিনি কাকে নমিনি বনিয়েছেন? ম্যানেজার ফাইলের ওপর আঙুল রেখে বললেন, তার বাবা শ্রী দীননাথজিকে। আর রেকর্ড বলছে যে দাবির সমস্ত টাকা, যা প্রায় ১৫ লক্ষ টাকা ছিল, তা গত মাসেই তার বাবা তুলে নিয়েছেন। এখন কোম্পানির তরফ থেকে কোনো বকেয়া রাশি অবশিষ্ট নেই। ঘরে পিনপতন নীরবতা নেমে এলো। জাহ্নবীর মনে হল যেন কেউ তার কানের কাছে জোরালো বিস্ফোরণ ঘটিয়েছে। তার শ্বশুর, সেই শ্বশুর যিনি তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, তিনি আগেই সবকিছু আত্মসাৎ করে নিয়েছেন। কেশব কেন নমিনি বদলাবে? তার সাথে কি জোর জবরদস্তি করা হয়েছিল, নাকি এটা কোনো চক্রান্ত ছিল? না, এটা হতে পারে না। জাহ্নবী বিড়বিড় করে উঠল। তার চোখ থেকে কান্নার ধারা বইতে শুরু করল। আমার বাচ্চার হোক, আমার সবকিছু সব লুটে নিয়েছে ওরা। এখন আমি কোথায় যাব? আমি কি করব? সে ওখানেই চেয়ারে ভেঙে পড়ল। তার হেঁচকি কেবিনের শান্ত পরিবেশকে চিড়ে দিচ্ছিল। মাধব, যে এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল, এগিয়ে এলো। তার মুখ রাগে লাল হয়ে উঠেছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে জাহ্নবীকে ভরসা দেওয়ার জন্য তার কাঁধে হাত রাখল। জাহ্নবীজি, নিজেকে সামলান, মাধব ধীর গলায় বলল। কি সামলাবো মাধবজি? জাহ্নবী চিৎকার করে কেঁদে উঠল। তার কষ্ট বাঁধ ভেঙে বেরিয়ে এলো। আমার কাছে আর কিছু অবশিষ্ট নেই, না ঘর, না টাকা, না পরিবার। আমি আমার মেয়েকে কি খাওয়াবো? কোথায় নিয়ে যাব ওকে? ফুটপাথে? এর চেয়ে তো আমরা মরে গেলেই পারতাম। মাধব তাকে ধরে ফেলল। সে ম্যানেজারের দিকে এক কড়া দৃষ্টি হানল এবং তারপর জাহ্নবীকে নিয়ে কেবিনের বাইরে চলে এলো। ইমারতের বাইরে সিঁড়িতে বসে জাহ্নবী অঝরে কাঁদতে লাগল। পিহু, যে কিছুই বুঝতে পারছিল না, নিজের ছোট্ট হাতের তালু দিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিতে লাগল এবং নিজেও কাঁদতে শুরু করল। মাধব তাদের সামনে হাঁটু গেড়ে বসল। সে জাহ্নবীর দুহাত নিজের হাতের মুঠোয় নিল এবং তার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, জাহ্নবী, আমার দিকে তাকান। টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে, সাহস নয়। যতদিন আমি আছি, আপনাকে আর পিহুকে রাস্তায় এসে দাঁড়াতে হবে না, এটা আমার কথা। আপনি বলেছিলেন না যে ভগবানের ঘরে দেরি আছে কিন্তু অন্ধত্ব নেই? হয়তো ভগবান আমাকে সেজন্যই সেদিন স্টেশনে পাঠিয়েছিলেন। আমরা লড়ব, আমি আইনজীবীদের সাথে কথা বলবো, আমরা আইনি লড়াই লড়ব। কিন্তু ততদিন আমার ঘর আপনার। জাহ্নবী ভিজে চোখে ওই মানুষটিকে দেখল। পৃথিবীতে কি সত্যিই এমন মানুষ হয়? রক্তের সম্পর্ক যেখানে খঞ্জর বসিয়েছিল, সেখানে এক অচেনা সম্পর্ক প্রলেপ লাগাচ্ছিল। সে মাধবের চোখের দিকে তাকাল। সেখানে দয়া ছিল না, সেখানে ছিল সংকল্প। এমন এক সংকল্প যা জাহ্নবীকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিল। কিন্তু আমি কতদিন আপনার উপর বোঝা হয়ে থাকব? জাহ্নবী ফুপিয়ে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল। যতদিন না আপনি নিজে নিজের পায়ে দাঁড়াচ্ছেন, মাধব দৃঢ়তার সাথে উত্তর দিল। আর বোঝা তো তারা হয় যাদের আমরা বয়ে বেড়াই। আপনি আর পিহু তো এখন আমার দায়িত্ব। চলুন বাড়ি চলি। সেদিনের ফেরার পথটা খুব নীরব ছিল, কিন্তু সেই নীরবতার মাঝে এক নতুন অধ্যায় লেখা হচ্ছিল। জাহ্নবী জানত না যে এই লড়াই কতটা দীর্ঘ হবে, কিন্তু সে এটা বুঝে গিয়েছিল যে এই যুদ্ধে সে একা নয়। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলাতে লাগল। মাধবের বাড়িতে জাহ্নবী আর পিহুর উপস্থিতি এখন স্বাভাবিক হয়ে গিয়েছিল।
জাহ্নবী সকালে উঠে মাধবের টিফিন বানাত, পিহুকে পড়াত এবং ঘরদোর পরিপাটি করে গুছিয়ে রাখত। মাধব যখন অফিস থেকে ফিরত তখন সে বাড়িতে এমন এক শান্তি অনুভব করত যা সে আগে কখনো করেনি। সন্ধ্যায় প্রায়ই তিনজন ব্যালকনিতে বসত। পিহু মাধবকে তার আঁকা ছবি দেখাত আর মাধব তাকে গল্প শোনাত। জাহ্নবী দূরে বসে তাদের দেখত আর তার মুখে এক ম্লান হাসি ফুটে উঠত। তার ভয় লাগত, এসব খুব সুন্দর ছিল, কোনো স্বপ্নের মতো, কিন্তু তার ভয় ছিল যে এই স্বপ্নটাও না কাঁচের মতো ভেঙে যায়। সমাজের নজর, প্রতিবেশীদের ফিসফিসানি এবার শুরু হয়ে গিয়েছিল। একদিন মাধব যখন অফিসের জন্য বেরোচ্ছিল, পাশের বাড়ির শর্মা আন্টি তাকে থামালেন। বাবা মাধব, এই যে মেয়েটি তোমার বাড়িতে থাকছে, যুগটা খারাপ বাবা, লোকে কথা শোনায়, জোয়ান মেয়ে, জোয়ান ছেলে, কোনো সম্পর্ক নেই, এসব আমাদের সোসাইটিতে ঠিক মানায় না। মাধবের পা থেমে গেল। সে শর্মা আন্টির দিকে তাকাল, তারপর নিজের বাড়ির দরজার দিকে, যেখানে জাহ্নবী পিহুকে খাওয়াচ্ছিল। সে একটা দীর্ঘশ্বাস নিল এবং হাসি মুখে বলল, আন্টি, সম্পর্ক কাগজের টুকরো দিয়ে নয়, হৃদয়ের পবিত্রতা দিয়ে তৈরি হয়। যারা কথা শোনাচ্ছে তারা তখন সাহায্য করেনি যখন ওই মেয়েটি রাস্তায় ছিল। এখন যখন সে মাথা গোজার ঠাঁই পেয়েছে তখন তারা প্রশ্ন তুলছে। আপনি চিন্তা করবেন না, আমার বাড়িতে যে আছে সে দেবী লক্ষ্মীর রূপ। মাধব সেখান থেকে চলে গেল, কিন্তু সে জানত যে এই প্রশ্ন এখন বারবার উঠবে এবং তাকে এর উত্তর খুব শিগগিরই খুঁজতে হবে। সে জানত না যে নিয়তি তার আর জাহ্নবীর জন্যে কী পরিকল্পনা করে রেখেছে, কিন্তু তার হৃদয়ের কোনো এক কোণে এমন এক অনুভূতি জন্ম নিচ্ছিল যাকে সে এখন নিজেও নাম দিতে ভয় পাচ্ছিল। এটা কি শুধু সহানুভূতি ছিল নাকি তার চেয়েও বেশি কিছু? ওদিকে জাহ্নবীও এখন নিজেকে স্বাবলম্বী করার চেষ্টায় মেতেছিল। সে মাধবকে দিয়ে কিছু উল আর সেলাইয়ের জিনিস আনিয়েছিল। সে জানত যে তাকে মাধবের ঋণ শোধ করতে হবে, টাকার না হোক, অন্তত নিজের আত্মসম্মানের। সে সারা দিন সোয়েটার বুনত, এমব্রয়ডারি করত, তার আঙুলে জাদু ছিল। মাধব যখন তার কাজ দেখল তখন সে অবাক হয়ে গেল। একদিন সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল, মাধব তাড়াতাড়ি বাড়ি ফিরে এলো। সে দেখল যে জাহ্নবী জানলার ধারে বসে সোয়েটার বুনছে। বিদ্যুৎ চমকানোতে সে শিউরে উঠল, ঠিক তেমনিভাবে যেমন সে প্রথম রাতে স্টেশনে শিউরে উঠেছিল। মাধব তার কাছে গেল এবং বলল, জাহ্নবী, আমি তোমার বোনা সোয়েটারের ছবি আমার অফিসের গ্রুপে দিয়েছিলাম, সবাই খুব প্রশংসা করেছে এবং তুমি 5টা সোয়েটারের অর্ডার পেয়েছ। জাহ্নবীর চোখ চকচক করে উঠল। সত্যি? হ্যাঁ, সত্যি। আর এই অ্যাডভান্স টাকা। মাধব কিছু নোট তার হাতের তালুতে রাখল। জাহ্নবী ওই নোটগুলোর দিকে তাকাল, তারপর মাধবের দিকে। তার চোখ থেকে জল চলকে পড়ল। এটা ভিক্ষা ছিল না, এটা ছিল তার নিজের রোজগার, তার পরিশ্রমের ফল। সে ওই টাকাগুলো নিজের কপালে ঠেকাল। ধন্যবাদ মাধব, আপনি আমাকে শুধু আশ্রয় দেননি, আমাকে আমার হারিয়ে যাওয়া পরিচয় ফিরিয়ে দিয়েছেন। জাহ্নবী ধরা গলায় বলল। মাধব হাসল। পরিচয় তো তোমার ভেতরেই ছিল জাহ্নবী, আমি ব্যাস আয়নাটা পরিষ্কার করেছি। সবে তো পথ চলা শুরু হয়েছে। বাইরে বৃষ্টি জোর হয়ে গিয়েছিল, কিন্তু ঘরের ভেতরে দুটো ভাঙা হৃদয়ের মাঝে বিশ্বাসের এক মজবুত দেওয়াল তৈরি হচ্ছিল। কিন্তু এই দেওয়াল কি সমাজের ঝড় সামলাতে পারবে? জাহ্নবী কি তার অতীতের ছায়া থেকে পুরোপুরি মুক্ত হতে পারবে? আর মাধব, সে কি কখনো তার মনের কথা মুখে আনতে পারবে? হোলির উৎসব ঘনিয়ে আসছিল। পুরো মুম্বাই রঙে মেতে ওঠার জন্য প্রস্তুত হচ্ছিল, কিন্তু মাধবের ফ্ল্যাটের ওই জানলার কাছে বসা জাহ্নবীর জীবনে এখনও এক বর্ণহীন নীরবতা ছেয়েছিল। বাইরে সোসাইটির বাচ্চাদের কোলাহল ছিল, ঢোলের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল, কিন্তু জাহ্নবীর মনে এক অন্যরকম ঝড় উঠছিল। গত কয়েকদিন ধরে যখনই সে পিহুকে স্কুলে ছাড়ার জন্য নিচে নামত বা দুধ নেওয়ার জন্য দরজা খুলত, তাকে প্রতিবেশীদের তীক্ষ্ণ দৃষ্টির মুখোমুখি হতে হতো। ফিসফিসানি এখন আর চাপা গলায় নয়, বরং উঁচু গলায় হতে শুরু করেছিল। সেই সন্ধ্যায় যখন জাহ্নবী ব্যালকনিতে জামাকাপড় শুকোচ্ছিল, নিচ থেকে মিসেস কুলকার্নি এবং অন্য দুজন মহিলার গলা পরিষ্কার শোনা গেল। আরে যুগটাই খারাপ, জোয়ান পুরুষ আর এক বিধবা নারী কোনো সম্পর্ক ছাড়া এক ছাদের নিচে থাকছে। এসব সমাজ সেবার নাম, আসল রূপ তো আমরা সবাই বুঝি। এক তীক্ষ্ণ কণ্ঠ বাতাসে বিষ ঠেলে দিল।
অন্য মহিলাটি হাসতে হাসতে জবাব দিল, তা আর বলতে, আর ওই লোকটা এত সাধু সাজে, আরে নিজের আপন ভাই আজকাল এত করে না, নিশ্চয়ই ডালে কিছু কালো আছে, অথবা পুরো ডালটাই কালো। জাহ্নবীর হাত ওখানেই থেমে গেল। ভিজে কাপড় তার হাত থেকে ফসকে রেলিংয়ের ওপর পড়ে গেল। ওই শব্দগুলো তার চরিত্রের ওপর নয়, বরং মাধবের পবিত্রতার ওপর কাদা ছুঁড়েছিল। সে নিজের অপমান সহ্য করতে পারত, খিদে আর দারিদ্র্য বরদাস্ত করতে পারত, কিন্তু ওই দেবতার মতো পুরুষটির বদনাম, এটা তার কাছে অসহনীয় ছিল। মাধব, যে তাকে সেই সময় আশ্রয় দিয়েছিল যখন তার নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দিয়েছিল, আজ সেই মাধবের ওপর আঙুল উঠছিল। জাহ্নবী কাঁপা পায়ে ঘরের ভেতরে এলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু চোখে এক দৃঢ় সংকল্প ছিল। সে ঠিক করে নিল, আর না, সে মাধবের জীবনে এক কলঙ্ক হয়ে থাকতে পারে না। তার অতীত এক কালো ছায়ার মতো এই বাড়ির খুশিগুলোকে গিলে খাচ্ছিল। সে তার পুরানো আলমারি খুলল এবং সেই ঘষা মাজা ব্যাগটা বের করল, যেটা নিয়ে সে প্রয়াগরাজ থেকে এসেছিল। সে চুপচাপ নিজের গোনাগুতি কয়েকটা জামাকাপড় গোছাতে শুরু করল। পিহু এখন ড্রয়িং ক্লাসে ছিল। মাধবের আসার আগেই তাকে বেরোতে হবে। সে কোথায় যাবে তার জানা ছিল না। হয়তো কোনো আশ্রমে, হয়তো অন্য কোথাও কাজ খুঁজে নেবে, কিন্তু এখানে থেকে সে মাধবের জীবন নরক হতে দেবে না। সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল। মাধব যখন অফিস থেকে ফিরল, তার হাতে হোলির মিষ্টির বাক্স ছিল। তার মুখে একটা উৎসাহ ছিল। সে জাহ্নবীকে জানাতে চেয়েছিল যে তার বোনা উলের কাপড়ের চাহিদা একটি বড় বুটিক থেকে এসেছে, কিন্তু সে ঘরে পা রাখতেই এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা অনুভব করল। রান্নাঘর থেকে খাবারের সুগন্ধ আসছিল না। ড্রয়িং রুমের আলো নেভানো ছিল। জাহ্নবী, সে ডাকল। কোনো উত্তর এলো না। মাধবের বুকটা ধক করে উঠল। সে দ্রুত ভেতরের ঘরের দিকে এগোল। সেখানকার দৃশ্য দেখে তার পা থমকে গেল। জাহ্নবী বিছানায় বসেছিল, পাশে তার ব্যাগ গোছানো রাখা ছিল। পিহু এক কোণে গুটিয়ে তার পুতুলটাকে বুকে জড়িয়ে বসেছিল। তার চোখে জল ছিল। এসব কি? মাধব ব্যাগের দিকে ইশারা করে জিজ্ঞেস করল। তার গলায় অবিশ্বাস আর রাগের মিশ্রণ ছিল। জাহ্নবী চোখ তুলে তাকাল না। সে মাটির দিকে তাকিয়ে ধরা গলায় বলল, আমি চলে যাচ্ছি। মাধবজি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যা করেছেন তার ঋণ আমি 7 জন্মেও শোধ করতে পারব না, কিন্তু এখন আর না। কেন? মাধব এক পায়ে এগিয়ে এলো। কেউ কিছু বলেছে? আমি কি কিছু ভুল করেছি? জাহ্নবী হাউ হাউ করে কেঁদে উঠল। সে উঠে দাঁড়াল এবং প্রথমবারের মতো মাধবের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলল, আপনি ভুল নন, আপনি তো ভগবান, কিন্তু এই সমাজ ভগবানকেও ছাড়ে না। আমার কারণে আপনার উপর আঙুল উঠছে। লোকেরা আপনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছে। আমি একজন বিধবা, অলক্ষী। আমার ছায়া যেখানে পড়বে সেখানে শুধু বদনাম হবে। আমি আপনার সম্মান ধুলোয় মিশে যেতে দেখতে পারব না, আমি দেখতে পারব না। মাধব কয়েক মুহূর্ত চুপ রইল। ঘরে শুধু জাহ্নবীর কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। তারপর মাধব গভীর শ্বাস নিল এবং খুব শান্ত স্বরে জিজ্ঞেস করল, তাহলে তুমি পালিয়ে যাবে? আবার সেই রাস্তায় যেখান থেকে আমি তোমাকে এনেছিলাম? আর পিহুর কি হবে? আবার কি তাকে খিদে আর ভয়ের ছায়ায় বাঁচতে বাধ্য করবে, শুধু এই কারণে যে 4টে লোক কথা শোনাচ্ছে? তাহলে আমি কি করব? জাহ্নবী চিৎকার করে উঠল। তার কষ্ট কান্নার বন্যায় ভেসে গেল। আমি আপনার গলার কাটা হতে চাই না। আপনার নিজের জীবন আছে, নিজের ভবিষ্যৎ আছে। আমি থাকলে সব শেষ হয়ে যাবে। মাধব তার 2 কাঁধ শক্ত করে ধরল। তার মুঠোয় এতটাই অধিকারবোধ ছিল যে জাহ্নবী চাইলেও নড়তে পারল না। জাহ্নবী, আমার জীবন, আমার ভবিষ্যৎ, এসব এখন তুমি আর পিহু। গত 6 মাসে এই বাড়িকে বাড়ি তুমি বানিয়েছ। যখন আমি অফিস থেকে ফিরি আর পিহুকে ছুটে আসতে দেখি, যখন তোমার হাতের তৈরি চা খাই, তখন আমার মনে হয় যে আমি বেঁচে আছি। এই সমাজ, এই মানুষজন, এদের কাজ হলো বলা, কিন্তু আমরা কি এদের ভয়ে নিজেদের সুখ বলিদান দেব? জাহ্নবী হতবাক হয়ে গেল। মাধবের চোখে যে ভাব ছিল তা দয়া ছিল না, তা অন্য কিছু ছিল, গভীর, পবিত্র এবং অটল। মাধব তার পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করল। সে সেটা খুলল না, শুধু নিজের মুঠোয় বন্দি রাখল। জাহ্নবী, আমি কোনো মহান পুরুষ নই। আমিও একজন সাধারণ মানুষ, যার একজন সঙ্গীর প্রয়োজন। আমি জানি না ভালোবাসা কি, কিন্তু যদি কারো পরোয়া করা, কারো দুঃখে দুঃখী হওয়া আর কাউকে ছাড়া জীবন অসম্পূর্ণ মনে হওয়াই প্রেম হয়, তবে হয়তো এটাই সেটা। আমি সমাজের মুখ বন্ধ করতে চাই,
কিন্তু লড়াই করার জন্য নয়, বরং তোমাকে নিজের নাম দিয়ে। জাহ্নবীর নিঃশ্বাস আটকে গেল। কি? সে কি ঠিক শুনেছে? মাধব হাঁটু গেড়ে বসে পিহুকে নিজের কাছে ডাকল এবং তারপর জাহ্নবীর দিকে তাকাল। আমি তোমাকে বিয়ে করতে চাই জাহ্নবী, দয়ার কারণে নয়, বরং এই কারণে যে আমি তোমাকে ছাড়া এই বাড়ির কল্পনা করতে পারি না। তুমি কি আমার অর্ধাঙ্গিনী এবং পিহুর মা হিসেবে আমাকে স্বীকার করবে? জাহ্নবীর কাছে এই মুহূর্তটা কোনো চমৎকার থেকে কম ছিল না। একজন বিধবা যাকে তার নিজের পরিবার তাড়িয়ে দিয়েছিল, আজ একজন অচেনা মানুষ তাকে কেবল আপনই করে নিচ্ছিল না, বরং তাকে সেই সম্মান দিচ্ছিল যার কল্পনাও সে কখনো করেনি। সমাজের খোটা, অতীতের ক্ষত সব ওই এক মুহূর্তে মাধবের প্রেমের কাছে তুচ্ছ হয়ে গেল। সে কাঁপা ঠোঁটে বলল, কিন্তু আমি তো ভাঙা মাধব, আপনাকে দেওয়ার মতো আমার কাছে একটা বাচ্চা আর অনেক কান্না ছাড়া আর কিছুই নেই। মাধব হাসল। তুমি ভাঙনি জাহ্নবী, তুমি তো সেই সোনা যা আগুনে পুড়ে আরও খাঁটি হয়েছে। আর পিহুর কথা যদি বলো, তো সে আমার মেয়ে, তার কন্যাদান করার অধিকার এখন আমার হবে। জাহ্নবী আর নিজেকে আটকাতে পারল না। সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং মাধবের হাতে নিজের মুখ লুকিয়ে কেঁদে ফেলল। এই কান্না দুঃখের ছিল না, বরং এক নতুন জীবনের সূচনার ছিল। ওই রাতে হোলির রঙের আগেই জাহ্নবীর বর্ণহীন দুনিয়ায় প্রেমের সবচেয়ে গাঢ় রং মিশে গিয়েছিল। দুদিন পর শহরের একটি প্রাচীন শিব মন্দিরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হল। কোনো ব্যান্ড বাজনা ছিল না, কোনো লোক দেখানোও ব্যাপার ছিল না। শুধু মাধবের বাবা মা ছিলেন, যারা গ্রাম থেকে এসেছিলেন এবং যারা জাহ্নবীকে দেখেই বুকে জড়িয়ে নিয়েছিলেন। মাধব তাদের সব সত্যি বলে দিয়েছিল, আর তারা বলেছিল, বাবা, যে নারী বিপদেও নিজের ধর্ম এবং মর্যাদা থেকে টলেনি, তার চেয়ে ভালো লক্ষ্মী আমাদের বাড়ির জন্য আর হতেই পারে না। হোমাগ্নির আগুন সাক্ষী ছিল, মন্ত্রোচ্চারণ হচ্ছিল। জাহ্নবী লাল শাড়িতে সেজেছিল, সেই রং যা পরার অধিকার সমাজ তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। মাধব যখন তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল, তখন জাহ্নবীর মনে হল যেন তার কপালের সেই কলঙ্ক মুছে গেছে, যা তাকে অভাগিনী বলত। সে চোখ বন্ধ করে নিল এবং মনে মনে কেশবের কাছে ক্ষমা চেয়ে মাধবকে নিজের সর্বস্ব সমর্পণ করে দিল। পিহু পাশেই দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল। এবার আমার কাছেও বাবা আছে। বিয়ের পর জীবন এক নতুন মোড় নিল। শুরুতে যে প্রতিবেশীরা খোঁটা দিত, তারা ধীরে ধীরে চুপ হতে লাগল। যখন তারা দেখল যে মাধব এবং তার পরিবার জাহ্নবীকে কতটা সম্মান দেয়, তখন তাদের মুখ বন্ধ হয়ে গেল। জাহ্নবী তার প্রতিভাকে নিজের শক্তিতে পরিণত করল। মাধবের সাহায্যে সে অনলাইনে এমব্রয়ডারি এবং বোনার কাজ শুরু করল। জাহ্নবী ক্রিয়েশনস নামে তার ছোট্ট ব্র্যান্ড ধীরে ধীরে জনপ্রিয় হতে লাগল। সময়ের চাকা ঘুরতে লাগল। ৩ বছর কেটে গেল। আজ মাধবের বাড়িতে দীপাবলির পুজো ছিল। পুরো বাড়ি প্রদীপের আলোয় ঝলমল করছিল। জাহ্নবী, যে এখন একজন সফল ব্যবসায়ী হয়ে উঠেছিল, রেশমি শাড়ি পরে অতিথিদের স্বাগত জানাচ্ছিল। তার মুখে এখন আর সেই ভয় বা সংকোচ ছিল না, বরং এক আত্মবিশ্বাসের চমক ছিল। তখনই একটা গাড়ি বাড়ির বাইরে এসে থামল। তা থেকে এক বৃদ্ধ মানুষ নামলেন। তিনি জাহ্নবীর প্রাক্তন শ্বশুর দীননাথ। তার মুখে রোগ এবং অনুশোচনার ছাপ ছিল। কেশবের সমস্ত টাকা আত্মসাৎ করার পর তার ছোট ছেলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এখন যখন তিনি শুনলেন যে জাহ্নবীর খুব নামডাক হয়েছে, তখন তিনি হয়তো সাহায্যের আশায় এসেছিলেন। জাহ্নবী তাকে দরজায় দেখল। পুরনো তিক্ততা এক মুহূর্তের জন্য তার গলায় আটকে গেল। সে চাইলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারত, ঠিক সেভাবেই যেভাবে তিনি তাকে বের করে দিয়েছিলেন। কিন্তু তারপর সে মাধবের দিকে তাকাল, যে আরতির থালা সাজাচ্ছিল। মাধবের প্রেম তার ভেতরের তিক্ততাকে শেষ করে দিয়েছিল। জাহ্নবী তার কাছে গেল। সে তার পা ছুল না, কিন্তু হাত জোর করে শালীনতার সাথে বলল, বাবাজি, ভেতরে আসুন, আজ দীপাবলি, কেউ দরজার থেকে খালি হাতে ফেরে না। দীননাথের চোখে লজ্জার জল এসে গেল। তিনি কিছু বলতে পারলেন না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। জাহ্নবী তাকে খাওয়াল এবং কিছু টাকা ও জামাকাপড় দিয়ে বিদায় করল। সে কেশবের টাকার উল্লেখটুকুও করল না। তার এখন আর ওই ধনের প্রয়োজন ছিল না। তার কাছে মাধবের সঙ্গ ছিল, যা পৃথিবীর যে কোনো সম্পদের চেয়ে বড়। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, জাহ্নবী আর মাধব ছাদে বসেছিল। পিহু, যে এখন ৮ বছরের হয়ে গিয়েছিল, মাধবের কোলে মাথা রেখে ঘুমোচ্ছিল। আকাশে আতশবাজির রসনাই হচ্ছিল।
জানবী মাধবের কাঁধে মাথা রেখে বলল, মাধব, মাঝে মাঝে ভাবি যদি ওই রাতে ট্রেনে আপনার সাথে দেখা না হতো তাহলে আমার কি হতো। মাধব তার চুলে হাত বুলোতে বুলোতে আকাশের দিকে তাকিয়ে বলল, জানবী, আমরা সবাই পুতুল, সুতো ওই ওপরওয়ালা মহাদেবের হাতে। তিনি আমাকে পাঠাননি, তিনি তোমার ধৈর্য আর তপস্যার ফল পাঠিয়েছিলেন। তুমি হার মাননি, তাই জয় তোমারই হয়েছে। আমি তো কেবল একটা মাধ্যম ছিলাম। না, জাহ্নবী তার চোখের দিকে তাকিয়ে বলল, লোকেরা বলে যে চমৎকার শুধু গল্পেই হয়, কিন্তু আমার কাছে আপনিই আমার চমৎকার। আপনি শুধু আমার হাত ধরেননি, আপনি আমার আত্মাকে পুনরুজ্জীবিত করেছেন। মাধব হাসল এবং পিহুকে শক্ত করে জড়িয়ে ধরল। আর দেখো আমি কি পেলাম, একটা তৈরি করা মিষ্টি মেয়ে আর এমন এক জীবনসঙ্গিনী যে লোহার মতো শক্ত আর মোমের মতো নরম। ক্ষতি তো আমারও হয়নি। দুজনেই খিলখিল করে হেসে উঠল। তাদের হাসিতে অতীতের ব্যথা ছিল না, বরং ভবিষ্যতের শান্তি ছিল। নিচে রাস্তায় ওই প্রতিবেশী মিসেস কুলকার্নি, যিনি একসময় খোটা দিতেন, তিনি এখন তার বৌমাকে বলছেন, শিখতে হলে জাহ্নবীর কাছ থেকে শেখো, কেমন ভাগ্য পেয়েছে আর কিভাবে বাড়িকে স্বর্গ বানিয়ে তুলেছে। সময় বদলে গিয়েছিল, ভাগ্য বদলে গিয়েছিল, কিন্তু এই বদল রাতারাতি হয়নি। এটা সেই একটা সিদ্ধান্তের ফল ছিল যা ওই কালো রাতে নেওয়া হয়েছিল, হার না মানার সিদ্ধান্ত। বন্ধুরা, জাহ্নবী আর মাধবের এই গল্প আমাদের শেখায় যে জীবনে পূর্ণচ্ছেদ কখনো আসে না, যতদিন না আমরা নিজেরা হার মেনে কলম ছেড়ে দিই। একজন বিধবার জীবন শেষ হয়ে যায় না, তারও রঙের, খুশির আর একজন নতুন সঙ্গীর পুরো অধিকার আছে। সমাজ কি বলবে, এই ভয়ে যদি মাধব পিছিয়ে যেত তাহলে আজ 3টে জীবন বরবাদ হয়ে যেত। সত্যিকারের ধর্ম সেটাই যা কারোর চোখের জল মুছিয়ে দিতে পারে। মন্দিরে প্রদীপ জ্বালানোর চেয়ে বেশি পুণ্য কারোর অন্ধকার জীবনে আশার প্রদীপ জ্বালানোতে। মাধব জাহ্নবীকে শুধু আশ্রয় দেয়নি, তাকে আত্মসম্মান দিয়েছে, এবং জাহ্নবী প্রমাণ করে দিয়েছে যে একজন নারী যদি জেদ ধরে তবে সে ছাই থেকে উঠে ফিনিক্স পাখি হতে পারে। আজ জাহ্নবী একজন সফল নারী, মাধব একজন গর্বিত স্বামী ও পিতা, আর পিহু এই কথার প্রমাণ যে রক্তের সম্পর্কর চেয়ে হৃদয়ের সম্পর্ক বড় হয়। ট্রেনের সেই যাত্রা তাদের গন্তব্যে পৌঁছায়নি, বরং এক নতুন শুরু দিয়েছিল। তো বন্ধুরা, যদি আপনাদের আশেপাশে এমন কেউ থাকে যে জীবনের কাছে হেরে যাচ্ছে, তবে মাধব হয়ে উঠুন, হাত বাড়ান। কে জানে আপনার একটা ছোট্ট চেষ্টা কারোর পুরো দুনিয়া বদলে দেবে। কারণ শেষে আমরা আমাদের ব্যাংক ব্যালেন্স বা পদ দিয়ে নয়, বরং এই কথা দিয়েই মনে রাখা হব যে আমরা কতগুলো হৃদয়কে স্পন্দিত হওয়ার কারণ দিয়েছি। কেমন লাগলো আপনাদের এই গল্প? মাধবের সিদ্ধান্ত কি ঠিক ছিল? আপনারা হলে কি সমাজের সাথে লড়তে পারতেন? আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই লিখবেন। আর হ্যাঁ, যদি এই গল্প আপনার চোখ ভিজিয়ে থাকে তবে এটি শেয়ার অবশ্যই করবেন। হয়তো কোনো জাহ্নবী আজ আপনার একটা শেয়ারে নতুন আশা পেয়ে যাবে।